আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যত নেতা বাংলাদেশের দেখেছি, তারা সাহস করতো এই পদ্মা সেতুর কাজ এগিয়ে নেওয়ার জন্য। আমার তো মনে হয় শেখ হাসিনা ছাড়া তার মতো মনোবল, তার মতো সাহস, তার মতো রক্তের উত্তরাধিকারী ছাড়া, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারী ছাড়া আর কারো পক্ষে বাংলাদেশের পদ্মা সেতুর কাজ কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। ভবিষ্যতে যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আসলে অবশ্যই পদ্মা সেতুকে আমরা সেই কাজেও ব্যবহার করব, কারণ আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি। সেইটা বর্তমানে থেমে আছে, কিন্তু পদ্মা সেতু বাংলাদেশের লক্ষ কোটি মানুষের দৈনন্দিন জীবনে যেই উপকার নিয়ে এসেছে সেটা তো চলমান আছে। আমার সেই একই কথা, এত অপপ্রচার অতিক্রম করে বাংলাদেশের কোন নেতা পদ্মা সেতু বানানোর কাজে হাত দেয়া সাহস করতেন? কোন নেতা শেখ হাসিনা ছাড়া? 2022 সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। বাংলাদেশের পশ্চিম এবং দক্ষিণ অঞ্চলের সাথে পদ্মা সেতুর কারণে যে যোগাযোগের বিপ্লব ঘটে তা বাংলাদেশের সব মানুষের আজ জানা। এই লেকচারে আমি আলোচনা করব পদ্মা সেতুর পেছনের রাজনীতি, কিভাবে বাংলাদেশের মৌলবাদী স্বাধীনতা বিরোধীরা পদ্মা সেতুর বিরুদ্ধে কুৎসা রটনা করিয়েছে, কিভাবে সেটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এবং কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বাধা বিঘ্ন উত্তরণ ঘটিয়ে পদ্মা সেতু কাজ এগিয়ে নিয়ে যান। আপনারা জানেন, পদ্মা সেতুকে যাতে শেখ হাসিনার হাত দিয়ে পদ্মা সেতু না হতে পারে, এর জন্য সবার আগে এগিয়ে আসে ইউনুস বিশ্বব্যাংকের সাথে ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রে মার্কিনীদের কাজে লাগিয়ে, হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন এদের কাজে লাগিয়ে পদ্মা সেতুর যে প্রজেক্ট সেখানে দুর্নীতি হচ্ছে এমন একটা অভিযোগ তুলেছিল। এবং আমরা জানি আমাদের সাবেক অর্থমন্ত্রী, যার বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় অবদান, তিনি ইউনুসের এই অপপ্রচারে প্রভাবিত ছিলেন এবং তিনি সহ সরকারের একটা অংশ, তখনকার যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং আমাদের আরেকজন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, যিনি এই প্রজেক্টের সাথে প্রাথমিকভাবে জড়িত ছিলেন, আবুল হাসান চৌধুরী, এদের নামে দুর্নীতির অভিযোগ তোলে। অভিযোগটা কি? যে তারা ঘুষ চেয়েছেন ফিজিবিলিটি স্টাডি বা এগুলোর জন্য, এবং কানাডার আদালতে এটা নিয়ে মামলাও করিয়েছে ইউনুস। পরবর্তীতে দেখা গেছে কানাডার আদালত এই মামলা ভুয়া মামলা হিসাবে পেয়েছে এবং মামলা খারিজ করে দিয়েছে। যেটা লক্ষণীয়, তখন কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করে নাই যে ইউনুসের মতো একজন নোবেল বিজয়ী এই ধরনের কাজ করতে পারে। কিন্তু দেখুন, আজকে ইউনুস যখন 2 বছর বাংলাদেশ শাসন করিয়েও দেখিয়ে দিল, এবং ইউনুস কি পরিমাণ প্রতিহিংসা পরায়ণ, কিভাবে বাংলাদেশের মৌলবাদী স্বাধীনতা বিরোধীদের নেতা, এবং নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ইউনুস কি না করতে পারে, এগুলো যখন আজকে বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, তখন এটা মোটামুটি আর কারো মনে কোনো ধরনের আর সন্দেহ নাই যে ইউনুসই সর্বপ্রথম পদ্মা সেতু নির্মাণে বাধা হয়ে দাঁড়ায়। কিভাবে সে বিশ্বব্যাংকে এই দুর্নীতির ধোঁয়া তুলে পদ্মা সেতু প্রজেক্ট থেকে বের হয়ে যেতে বাধ্য করে ইউনুস, তার বান্ধবী হিলারি, তার বন্ধু বিল ক্লিন্টন, এরা মিলে। এর কারণ কি? কারণ ছিল শেখ হাসিনা যাতে পদ্মা সেতু না করতে পারেন, শেখ হাসিনার সরকার যাতে এই এত বড় প্রজেক্ট কার্যকর করতে পারে, এইটা যাতে বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত না হয়। কিন্তু এইখানে শেখ হাসিনার নেতৃত্ব গুণটা দেখতে হবে। শেখ হাসিনা কিন্তু বলেছেন, না, পদ্মা সেতু আমরা করব, বিশ্বব্যাংক বের হয়ে গেছে তো কি হলো। কিন্তু প্রধানমন্ত্রীও কিছু ব্যবস্থা গ্রহণ করেছিলেন যাতে বিশ্বব্যাংক এই পদ্মা সেতু প্রকল্পে জড়িত থাকে। যদিও বিশ্বব্যাংকের দেয়া ঋণের পরিমাণ আসলে বা সাহায্যের পরিমাণ ততটা বেশি ছিল না, কিন্তু বিশ্বব্যাংক যদি এই ধরনের একটা প্রকল্পে জড়িত হয়, তখন মনে করা হয় যে এখানে ভালো কাজ হচ্ছে এবং এটার একটা কনফিডেন্স বৃদ্ধি পায় মানুষের কাছে। কিন্তু শেখ হাসিনা এই জন্য যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পদত্যাগে বাধ্য করেছিলেন এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে দিয়ে এই পদ্মা সেতুতে ওই যে দুর্নীতির অভিযোগ বিশ্বব্যাংক থেকে তোলা হয়েছিল, সেটা সত্য কিনা সেটার জন্য উনি তদন্তেরও নির্দেশ দিয়েছিলেন, এবং এই তদন্তটা পরিচালনা করেছিলেন বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু। তখন তিনি দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার ছিলেন।
এবং যখন এই বাধা বিপত্তিগুলো আসে, পাশাপাশি অপপ্রচার চলতে থাকে এবং যখন বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে বের হয়ে যায়, তখন অপপ্রচারের নামে প্রথম আলো, ডেইলি স্টার, আপনাদের মনে আছে কিনা জানি না, আমার সুস্পষ্ট মনে আছে, সেখানে কলাম লিখছে এই যে এখনকার যে মোটা গর্দান দেবপ্রিয়, আকবর আলী খান, এরকম অসংখ্য মানুষ কলাম লিখতো, একের পর এক কলাম লিখে তারা জানিয়েছে যে বিশ্বব্যাংক জড়িত না থাকলে, বিশ্বব্যাংকের সহায়তা ছাড়া পদ্মা সেতু করতে পারে, এইটা কেউ বিশ্বাস করে না। অর্থাৎ তারা সারা বাংলাদেশের মানুষকে অপপ্রচারের মাধ্যমে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জনমত গঠনে ভূমিকা রাখা শুরু করে প্রথম আলো এবং ডেইলি স্টার। এই অবস্থায় তখন মনে হয়েছিল যে সাধারণ মানুষেরও, এবং আমার মনেও, এমনকি আমাদের সবার মনে এইটাই হয়েছিল যে শেখ হাসিনা পদ্মা সেতুটা করতে পারবেন না, কারণ এখানে বিশ্বব্যাংক নাই। কারণ হলো যে এই যে দেবপ্রিয়, আকবর আলী খানের মতো বড় বড় মাথাগুলো বলছে যে বিশ্বব্যাংক ছাড়া পদ্মা সেতু কল্পনা করা যায় না, এটা একটা অসম্ভব, অবাস্তব কল্পনা, এভাবে মানুষ ভাবছিল। এবং আমি তখন ফরেন মিনিস্ট্রির মাইক্রোবাসে করে অফিসে আসা যাওয়া করতাম, আমাদের যেসব সহকর্মীরা ছিল এগুলো এই বিষয়টা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতো এবং সবারই এক কথা যে শেখ হাসিনা পদ্মা সেতু করতে পারবেন না। পরবর্তীতে দেখা গেল শেখ হাসিনা কিন্তু নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করলেন চীনের ঋণ সহায়তা নিয়ে। দেখুন, এটা শুধু যে আমরা নিজেরা না, আমার মনে হয় আমরা এখনো যদি সবাই চোখ বন্ধ করে দেখি, যখন প্রথম আলো, ডেইলি স্টার পেছনে লেগে গেছে, যখন ইউনুস পেছনে লেগে গেছে, যখন আকবর আলী খান, দেবপ্রিয়র মতো মানুষরা কুৎসা রটনা করছে, অপপ্রচার করছে, তুচ্ছতাচ্ছিল্য করছে, কলাম লিখছে, তখন আসলে বাংলাদেশের, আপনারা একটু চোখ বন্ধ করে চিন্তা করবেন, কোন নেতা, আমরা যত নেতা বাংলাদেশের দেখেছি, তারা সাহস করতো এই পদ্মা সেতুর কাজ এগিয়ে নেওয়ার জন্য। আমার তো মনে হয় শেখ হাসিনা ছাড়া, তার মতো মনোবল, তার মতো সাহস, তার মতো রক্তের উত্তরাধিকারী ছাড়া, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারী ছাড়া আর কারো পক্ষে বাংলাদেশের পদ্মা সেতুর কাজ কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। যা হোক, যথারীতি পদ্মা সেতুর কাজ শেখ হাসিনা এগিয়ে নিলেন এবং পদ্মা সেতু তিনি নির্মাণ করে দেখিয়ে দিলেন। পদ্মা সেতুতে তিনি রেল লাইন সংযুক্ত করলেন। সে পদ্মা সেতু আজকে কিন্তু বাস্তবতা। অপপ্রচার কিন্তু থেমে থাকেনি। অপপ্রচার কি, পদ্মা সেতুতে প্রচুর দুর্নীতি হয়েছে। আপনারা যদি একটা জিনিস খেয়াল করে দেখেন, পদ্মা সেতুতে যারা যারা যুক্ত ছিল, প্রফেসর জামিলুর রেজা চৌধুরী, ডক্টর আইনুন নিশাত, এইভাবে বাংলাদেশের যেই সব মানুষের একেবারে পরিচ্ছন্ন ভাবমূর্তি, তারা এখানে যুক্ত ছিলেন। এমনকি পদ্মা সেতুতে যিনি সচিব হিসাবে কাজ করেছিলেন, সেতু বিভাগের আনোয়ারুল ইসলাম, পরে তিনি ক্যাবিনেট সেক্রেটারিও হয়েছিলেন। এবং পদ্মা সেতুর বড় একটা অংশ যখন কাজ হয়, উদ্বোধন হয়, তখন ওবায়দুল কাদের পদ্মা সেতু বিভাগের এবং যোগাযোগ মন্ত্রী ছিলেন। এরা সবাই বাংলাদেশের সৎ মানুষ। বিশেষ করে সেতু বিভাগের যিনি সচিব ছিলেন, আনোয়ারুল সাহেব, এইসব সৎ মানুষরা যখন এই প্রকল্পে জড়িত থাকে, তখন আসলে তাদেরকে যারা চেনে, এরা সবাই বিশ্বাস করতে বাধ্য ছিল যে এই সেতুতে কোনো দুর্নীতি হয়নি। কিন্তু সেই অপপ্রচার থেমে থাকেনি। এখানে এত হাজার কোটি টাকা, অত হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। সর্বশেষ যেসব অপপ্রচার হয়েছে, এখনো হচ্ছে, সেটা হলো পদ্মা সেতুতে। এটা এখন ওই যে বাংলাদেশের শীর্ষ চরমপন্থী মাহমুদুর রহমান বলে যায় যে পদ্মা সেতুতে রেল লাইন যুক্ত করার কোনো দরকার ছিল না, এটা সম্পূর্ণ ভারতের স্বার্থে হয়েছে। এবং এই অপপ্রচারে তাজ হাশমি, এই ধরনের অপপ্রচারকারীরাও জড়িত হয়েছে। তাজ হাশমি এত উন্মাদ যে বলে যে পদ্মা সেতু চীনের টাকায় শেখ হাসিনা করেছে ভারতের জন্য, অর্থাৎ ভারতের সেনাবাহিনী, সামরিক বাহিনী এই পদ্মা সেতু দিয়ে চলাচল করবে। এইটাই হলো অপপ্রচারকারীদের একটা বড় জিনিস, যে ভারতের জন্য পদ্মা সেতু তৈরি করা হয়েছে। এমনকি আমরা দেখেছি যোগাযোগ উপদেষ্টা ছিল বশির, যে ছেলেটা, সে বলছিল যে পদ্মা সেতু হওয়াতে দুই পাশের কি জানি ক্ষতি হয়েছে। এবং এইসব অপপ্রচার এতটাই শিশুসুলভ, এতটাই কুৎসামূলক যে এগুলা সব আসলে বলে শেষ করা যায় না। অথচ আমরা দেখেছি পদ্মা সেতু ছিল, এবং এটা যদি সত্যিকারের এটার সব পোটেনশিয়াল কাজে লাগানো যায়, এটা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য একটা বড় একটা সহায়ক শক্তি ছিল। যেমন আমরা দেখেছি যে ইউনুস ক্ষমতায় আসার পর ভারতে যে ট্রান্সশিপমেন্ট সুযোগ ব্যবহার করতো, সেটা ব্যবহার করে বাংলাদেশি গার্মেন্টস পণ্য তৃতীয় দেশে রপ্তানি করতো। সেটা একটা ব্যাপক পরিমাণ। সেটা বন্ধ করাতে বাংলাদেশের 2000 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে, বা 2500 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে এই বশিরই বলেছিল। অথচ দেখুন, এই পদ্মা সেতুতে যে রেল এবং সড়ক যোগাযোগ, এটা কাজে লাগিয়ে বাংলাদেশি সেই সব মালপত্র ভারতে পরিবহন করা অনেক সহজ হয়ে গিয়েছে। কিন্তু ট্রান্সশিপমেন্ট তো বাতিল করে দিয়েছে।
এইভাবে শেখ হাসিনা বাংলাদেশের মৌলবাদী স্বাধীনতা বিরোধীদের অপপ্রচার আপনার অগ্রাহ্য করে বাংলাদেশের সর্ববৃহৎ অবকাঠামো গড়ে তুলেছেন এবং সেইটাকে দেশের কাজে ব্যবহারের জন্য তিনি প্রস্তুত করেছিলেন। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর পদ্মা সেতুর সেই পোটেনশিয়াল, বিশেষ করে ভারতে বাংলাদেশের রপ্তানির কাজে পদ্মা সেতুকে ব্যবহার করার কাজটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা একটা বড় ক্ষতি হলো বাংলাদেশের জন্য। ভবিষ্যতে যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আসলে অবশ্যই পদ্মা সেতুকে আমরা সেই কাজেও ব্যবহার করব, কারণ আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি। সেইটা বর্তমানে থেমে আছে, কিন্তু পদ্মা সেতু বাংলাদেশের লক্ষ কোটি মানুষের দৈনন্দিন জীবনে যেই উপকার নিয়ে এসেছে সেটা তো চলমান আছে। আমার সেই একই কথা, এত অপপ্রচার অতিক্রম করে বাংলাদেশের কোন নেতা পদ্মা সেতু বানানোর কাজে হাত দেয়া সাহস করতেন? কোন নেতা শেখ হাসিনা ছাড়া? পরস্পর বিরোধী কথাগুলো খবর বাংলাদেশে রীতিমতো ফ্রাস্ট্রেশন ছড়িয়ে দিচ্ছে, হতাশা। যে বাজেট হয়েছে আপাত দৃষ্টিতে এক্সিস্টিং কোনো কিছু, মানে কোনো কর হার বাড়ানো হয়নি, কিন্তু যে বিষয়গুলো করের যে নেটওয়ার্ক যেভাবে বৃদ্ধি করা হয়েছে বা যে বিষয়গুলো জানান দিচ্ছে, তাতে করে পুরো আমাদের সমাজ সংসারে ব্যবসায়িক সেক্টরে রীতিমতো ফ্রাস্ট্রেশন শুরু হয়ে গেছে। প্রথমে এক নম্বরটা বলে নিই, সেটা হলো আবাসন শিল্প। অর্থাৎ এই সরকার যেভাবে নিজেদের জমি কোনো ডেভেলপার কোম্পানিকে ডেভেলপ করতে দিয়ে যে সাইনিং মানি পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে যেভাবে ফ্ল্যাটগুলো পাচ্ছে, এই ফ্ল্যাটের উপর ট্যাক্স, সাইনিং মাইনের উপর তো আগেই ট্যাক্স ছিল, এটা নিয়ে যা কিছু করছে এটা পুরো আবাসন শিল্পকে রীতিমতো অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে। এখন আমাদের এই যে ঢাকা শহরে প্রায় 40,000 ফ্ল্যাট অবিকৃত অবস্থা পড়ে আছে, আর এই 40,000 ফ্ল্যাটের অ্যাগেনস্টে অলমোস্ট ধরুন 50% ব্যাংক লায়াবিলিটিস আছে। ধরুন আমার 10 কাঠা জমি আছে, এখন সেই জমিটি আমি আপনাকে দিলাম, তা আপনি কি করবেন? সেই জমিটি আপনার অংশটিকে বন্ধক রেখে ব্যাংক থেকে আপনি লোন নেবেন। লোন নিয়ে আপনি কনস্ট্রাকশন করেছেন, কনস্ট্রাকশন শেষ করেছেন, মালিককে ফ্ল্যাট বুঝিয়ে দিয়েছেন, কিন্তু আপনার ফ্ল্যাটগুলো বিক্রি করতে পারছেন না। আবার 90% বা 80% হয়ে বহু ফ্ল্যাটগুলো পড়ে আছে। এর কারণ হলো যে আপনি ক্রেতা না পাওয়ার কারণে আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন 50%, বাকি 50%-এর মধ্যে আপনি 40% ধরুন আপনি বিক্রি করবেন আর 10% আপনি লাভ করবেন। এখন ব্যাংকের টাকা দিয়ে আপনি কাজ শুরু করে দিয়েছেন, কিন্তু আপনি বিক্রি বাট্টা করতে পারছেন না, মাঝপথে কাজ থেমে আছে। মালিক, শ্রমিক, আপনি নিজে, ব্যাংক, সবার মধ্যে হতাশা। এবং এই হতাশার পরিমাণ এই মুহূর্তে 40,000 ফ্ল্যাট। এক একটা ফ্ল্যাট যদি 1 কোটি টাকা গড়ে দাম ধরেন, 1 কোটি তো হবে না, বেশি হবে 2 কোটি, তাহলে এই 40,000 অবিকৃত ফ্ল্যাটে 80,000 কোটি টাকা ব্যাংকের বিনিয়োগ আছে মিনিমাম, অবিকৃত অবস্থায় পড়ে আছে, ট্রানজ্যাকশন হচ্ছে না। প্রত্যেকটা মানুষ এখানে রুগ্ন হয়ে পড়েছে। এর উপরে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আপনি নতুন একটা ব্যবসা করবেন, নতুন একটা প্রতিষ্ঠান চালু করবেন, এটা আপনি এক্সিস্টিং যে লোড আছে সেই লোডের উপর আবার নতুন করে আপনি শুরু করবেন, এটা কেউ বেকুব নেই, কোনো মানুষ নেই। মানে যাদের প্লট আছে তারা ডেভেলপার পাবে না, আর যারা ডেভেলপার আছে তারা কোনো অবস্থাতেই এইরকম নতুন এই বার্ডেনটা নিয়ে তারা যাকে বলা হয় ব্যবসা শুরু করতে পারবে না। এমনিতেই গত 2 বছর ধরে ড্যাপ ওটার একটা ঝামেলার কারণে 2 বছরে কোনো মানে প্লটে ব্যবহার হয়নি। এই কারণে ঢাকা শহরে যেভাবে আপনার জমির শেয়ার দেওয়া হয়েছে যে আপনাকে এত % জমি ছাড়তে হবে, নতুন করে যে ডিটেলড এরিয়া প্ল্যান ঢাকার ড্যাপ, এটার যে ছাড়পত্র দেওয়ার যে নিয়ম ছিল, ওটার কারণে জমি মালিক দেখতো যে তাদের একটা জমির বেশিরভাগ অংশ মূল্যবান জমি ঢাকা শহরে ছেড়ে দিতে হচ্ছে। এই জন্য গত 2 বছর ধরে এই ড্যাপ নিয়ে যে ঝামেলার কারণে পুরো আবাসন সেক্টরটা বলতে গেলে বসেছিল। কেবলমাত্র এই নতুন ড্যাপের আগে পুরনো যে নিয়ম ছিল সেই নিয়মে যে বিল্ডিংগুলো
অ্যাপ্রুভ করেছিল রাজুক থেকে, সেইগুলোর কাজ হয়েছে। গত 2 বছর নতুন কোনো প্রজেক্ট আন্ডার দ্য নিউ ড্যাব হয়নি। এখন এই 2 বছর পরে যে ড্যাব প্রণয়ন করা হয়েছে এটা মোটামুটি সহনশীল, কিন্তু এই 2 বছর পরে তারা যে শুরু করবে, যখনই শুরু করবে তখনই এই নতুন করে ফ্ল্যাটের উপর 15% যে আয়কর, এই আয়করে যে খড়গ, এটা পুরো সেক্টরটিকে আবার মানে একেবারে পুরো বন্ধ করে দিলাম। সরকার হয়তো সিদ্ধান্ত নেবে 6 মাস পরে, হয়তো আগামী 1 বছর পরে সিদ্ধান্ত নেবে এখানে আয়খান উইথড্র করা হলো, কিন্তু এর মধ্যে 12টা বেজে যাবে, পুরো সেক্টরটার 12টা বেজে যাবে। এবং এই সেক্টরে এই যে আগে বললাম 80,000 কোটি টাকার ট্রানজাকশন, এই 80,000 কোটির সাথে আপনার কত লাখ শ্রমিক জড়িত, কয়টি ইটের ভাটা জড়িত, কতগুলো ব্যাংক জড়িত, তারপরে সিমেন্ট ফ্যাক্টরি, রড ফ্যাক্টরি, স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি, সব মিলিয়ে এই কনস্ট্রাকশনের সাথে যে লক্ষ লক্ষ শ্রমিক, অর্থাৎ 80,000 কোটি টাকার এই যে ফ্ল্যাট পড়ে আছে, আপনি এটা যদি বর্তমান ইয়ারলি টার্ন ওভার ধরেন, নট মোর লেস দ্যান 2 লক্ষ কোটি টাকা। এই 2 লক্ষ কোটি টাকার সঙ্গে কারা কারা জড়িত, পুরো জিনিসটা গত 2 বছর যাবত যদি বন্ধ থাকে এবং আগামী 1 বছর যদি বন্ধ থাকে, আপনি বুঝেন যে সরকার কোথা থেকে ট্যাক্স পাবে। দিস ইজ ফ্রাস্ট্রেশন। সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে যে পাড়া মহল্লায় যে সকল মুদি দোকান আছে সেগুলোকে ভ্যাটের আওতায় নিয়ে আসবে, অর্থাৎ সবার ভ্যাট নিবন্ধ থাকবে, হয়তো মিনিমাম একটা ভ্যাট 1500, 1000, 2000, 5000 এটা দিতে হবে। যারা পাড়া মহল্লায় দোকানদারি করেন তারা খুব ভালো করে জানেন যে এই মুহূর্তে খুচরা বিক্রি করে দোকানের ভাড়া দিয়ে বিদ্যুৎ বিল বাড়িয়ে দিয়েছেন, বিক্রি বাট্টা নেই। নিউ মার্কেট কাজে বাজারে গিয়ে দেখেন যে কয়টা মাছ বিক্রি হয়েছে, কয়টা মুরগি বিক্রি হচ্ছে, চাল ডালের বিক্রি কি পুরো বাজার খা খা করছে। মার্কেটগুলো, বিপণী বিতানগুলোতে গিয়ে দেখেন সব কিছু খা খা করছে। কোনো মানুষ তার সংসার চালানোর জন্য তার দোকানের খুচরা বিক্রি থেকে আয় করবে, সংসার চালাবে, এরকম অবস্থা একটা মার্কেটও নেই। আমি আমার একটা দোকান আছে, ভাড়া দিই, গুলিস্তান একটা দোকান আছে। তো আজকে সেই 6-7 বছর যাবৎ যে ভদ্রলোক ভাড়া আছে, ভাড়া নিয়মিত দিয়ে যাচ্ছেন, খুব ভালো ব্যবসা বাণিজ্য করছেন, কিন্তু এই যে গত 2 মাস যাবৎ এমন অবস্থা সে ভাড়াই দিতে পারছে না। আমার আর একটা ফ্যাক্টরি ভাড়া দেওয়া ছিল, তো একটা গার্মেন্টস কোম্পানিকে ভাড়া দিয়েছি 3 বছর যাবৎ। সে শুধুমাত্র একটা বন্ডের লাইসেন্স রিনিউ করতে না পারার কারণে সেই বেচারা 3 বছর যাবৎ ফ্যাক্টরি বন্ধ, আমিও ভাড়া পাই না, সেও যেতে পারে না, ভদ্রলোক একেবারে স্ট্রোক করে মারা গেলেন। এখন বলেন যে আমি এই যে আমার ওটা দিয়ে ব্রেড অ্যান্ড বাটার, ওটার সঙ্গে ব্যাংক লোন জড়িত, আমি যদি ভাড়া না পাই, এবং ওই ভদ্রলোকের 70 কোটি টাকার তার ঋণ, 2000 লোক তার ফ্যাক্টরিতে চাকরি করতো, এই 2000 লোক গত 3-3.5 বছর শুধুমাত্র একটা কাস্টম বন্ডের লাইসেন্স রিনিউ করতে না পারার কারণে মারা গেল। তো যখন সে মারা গেল তখন আমি বন্ড কমিশনারকে ফোন করলাম, ফোন করার পরে এই মোটামুটি 15 দিনের মধ্যে সে লাইসেন্স দিয়ে দিয়েছে। কিন্তু লাইসেন্স দিয়ে দিয়েছে, এখন সে ব্যাংক, যে ব্যাংকে তার একটা টিটি আসছে, $1 লাখ একটা টিটি আসছে, সে ফ্যাক্টরিটি চালু করবে। কিন্তু জুন ক্লোজিংয়ের কারণে আজকে 15 দিন যাবৎ সেই তার যে ব্যাংক, সেই টাকাটা সে এনক্যাশ করতে পারছে না। মানে টাকাটা ডলারের এনে ডলার থেকে বাংলা টাকা করে ওই লোকের টাকা দিবে, সেই টাকা ব্যাংক দিতে পারছে না। কেন বলেন তো? বলছে জুন ক্লোজিং, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ব্যাংকের টাকার সমস্যা আছে, কোনো প্রবলেম আছে। তা এই হলো ব্যবসায়িক অবস্থা। সেখানে আপনি ভ্যাটের জন্য আপনি এই খুচরা বিক্রেতাদেরকে পাড়া মহল্লাতে আপনি নিয়ম করে দিলেন, লোকজন, ভ্যাটের লোকজন যাবে, গালাগালি করবে, আর ওই লোকের যে এখন বর্তমান পেইন আছে সেই পেইন আরও 100 গুণ বৃদ্ধি পাবে। বলেন কিভাবে মানুষ বাঁচবে? আপনি জর্দা, বিড়ি, পান, সিগারেট, তামাক, মুড়ি, এমন কোনো জিনিস নেই যে জিনিসের উপরে এখন কর নেই। এই যে একটা কৃষক, জেলে, মুটে, মজুর, ঝাড়ুদার, বারবার মানে নাপিত, তারা যেটা বিড়ি খাচ্ছে সেই বিড়ির উপর আপনি ব্যান্ড রোল দিয়ে সেখান থেকে আপনি ট্যাক্স নিচ্ছেন। সেই ট্যাক্স আপনি কী করছেন?
আপনি রাষ্ট্র সেই ট্যাক্স নিয়ে কোট কিনছেন, টাই কিনছেন, আরাম করছেন, আয়েশ করছেন, রাষ্ট্রের টাকা দিয়ে বাপের নামে গ্রাম করছেন, পাড়া মহল্লা করছেন, তারপর যুদ্ধ করার জন্য বিমান কিনছেন, অস্ত্র কিনছেন। আমেরিকা থেকে আপনার গোলাবারুদ কিনতে হবে, আমেরিকা থেকে আপনার অস্ত্র কিনতে হবে, বার্গার কিনতে হবে, গরুর মাংস কিনতে হবে, ব্রাজিল থেকে না কিনে আমেরিকা থেকে গরুর মাংস কিনতে হবে, ইত্যাদি অনেক কিছু। ফলে এই যে সোশ্যাল আনরেস্ট, মানুষের যে কষ্ট, মানুষের যে দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাসের আওয়াজ যদি আপনি শুনতে পারতেন যে আমাদের দেশের এখন যে অবস্থা, তাতে করে বর্তমান যে বাজেট আছে এই বাজেটের অর্ধেক বাজেট করাটা বুদ্ধিমানের কাজ হবে। রিল্যাক্স। সরকারি কর্মকর্তাদেরকে অর্ধেক নামিয়ে আনা উচিত এই মুহূর্তে। যে ম্যান পাওয়ার আছে তার অর্ধেক জাস্ট ছাঁটাই, কোনো কথা নেই। কিন্তু মানুষের উপর যারা আপনি করের বোঝা চাপিয়ে দিয়ে প্রত্যেকটা মানুষেরকে উৎপাদনের বাইরে নিয়ে তাদের মধ্যে যে ফ্রাস্ট্রেশন ছড়িয়ে দিচ্ছেন, মানুষ বিদেশে যেতে পারছে না, কর্মসংস্থান নেই, দেশে একটা ব্যবসা শুরু করবে তার সমস্যা হচ্ছে না, কে কিনবে? যারা খাবারের দোকানগুলো, রেস্টুরেন্টগুলো খা করছে, প্রত্যেকটা 5 স্টার হোটেলে গিয়ে দেখেন কি অবস্থা, দোকানে গিয়ে দেখেন কি অবস্থা, মাছের বাজারে গিয়ে দেখেন কি অবস্থা। অথচ আপনি 9,30,000 কোটি টাকার একটা বাজেট তৈরি করে সেই বাজেটের উপরে ভিত্তি করে আপনি পদ্মা ব্রিজের সাথে কাউন্টার, দ্বিতীয় পদ্মা ব্রিজের ডিজাইন করার জন্য 4.5 কোটি টাকা দিয়ে দিচ্ছেন। আপনি পদ্মা ব্যারেজ, আপনার পদ্মায় পানি নাই, ভারতের সাথে পানি চুক্তি আপনার রিনিউ হয়নি, কতটুকু পানি আসবে, কত কিউসেক পানি আসবে তার নিয়ে একটা নেই, আপনি পদ্মা ব্যারেজ করবেন রাজবাড়িতে। পানি না থাকলে ব্যারেজ দিয়ে আপনি করবেন নাকি? তিস্তা ব্যারেজ করা হয়েছে, তিস্তাতে মানে আপনার তিস্তাতে কোনো রকম পানি আসছে না, ব্যারেজ করে আমরা বসে আসি। তাহলে আমরা কি করবো? আপনি গিয়ে দেখেন কি হচ্ছে তিস্তা ব্যারেজ। তিস্তার দুটো, একটা ব্যারেজ আর একটা হলো রাবার ড্যাম। সেই রাবার ড্যাম প্রকল্প এর সাথে জমানা করেছে, দুটোই মানে পুরো আরও তিস্তাকে 12টা বাজিয়ে দিয়েছে। পদ্মাতে যদি পানির ফ্লো না থাকে, এর মধ্যে যদি আরও উল্টোভাবে আমরা একটা ব্যারেজ তৈরি করি, আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, পুরো পদ্মার এখন যতটুকু প্রাণ আছে এই প্রাণটুকু নষ্ট হয়ে যাবে। তো এই যে অনেক কিছু মানে আমরা বলা হচ্ছে, যে যেভাবে পারছি বলছি, যেভাবে পারছি কনভিন্স করছি এবং সব কিছু নিজের দিকে নিয়ে যাচ্ছি, এটা আসলে কোনো অবস্থাতেই যেটাকে বলা হয় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি, সেই জিএনপি বাড়াচ্ছে না। যেটা মানুষের যে কম্বাইন্ড হ্যাপিনেস, সেই হ্যাপিনেস বাড়াচ্ছে না। যে যার অবস্থানে থেকে মানুষ ভেঙে পড়ছে। আমরা এই যে টকশো করি, এখন বলা হচ্ছে এই টকশোর উপর 30% করে আপনাকে ফি দিতে হবে। আপনি কি একবারও দেখেছেন যে এই টেলিভিশন কোম্পানিগুলো তারা যে চলছে, টাকা কোত্থেকে পাচ্ছে? আপনি তো আগে দিবেন তাকে। আপনার সরকার কত টাকার বিজ্ঞাপন দিয়েছে টেলিভিশনগুলোতে? আমাদের লোকাল যে কোম্পানিগুলো একটার পর একটা দেউলিয়া হয়ে যাচ্ছে। বেক্সিমকো দেউলিয়া, সিটি গ্রুপ দেউলিয়া। সিটি গ্রুপকে উদ্ধার করার জন্য 32,000 কোটি টাকার ফান্ড দেওয়া হচ্ছে। আপনি বোঝার চেষ্টা করেন। এবং তারপরেও এই গ্রুপ বলছে আমরা দাঁড়াতে পারবো না, গ্যাস না আসা পর্যন্ত, এবং আরও টাকা লাগবে। সিটি গ্রুপ দেউলিয়া, তীর, আটা, ময়দা, সয়াবিন। বেক্সিম গ্রুপ দেউলিয়া। এই দুটো গ্রুপে 1 লাখ লোক চাকরি করে। আচ্ছা, 30,000 লোক চাকরি করতো গাজী গ্রুপে। বসুন্ধরা গ্রুপ 50,000 লোক চাকরি করে, যায় অবস্থা। যমুনা গ্রুপ খারাপ অবস্থা। পার্টেক্স গ্রুপ বলতে গেলে দেউলিয়া। এখন বলেন বাংলাদেশে এমন কোনো একটা গ্রুপ দেখান যেখানে 50,000 লোক, 1 লাখ লোক নিয়ে তারা ভালো আছে। সিঙ্গেল লোক নাই। একমাত্র প্রাণ গ্রুপ কোনো মতে টিকে আছে। কিন্তু এখন যেভাবে চলছে, এইভাবে কিছুদিন হলে এই প্রাণ গ্রুপ 1 লাখ লোক প্রাণ গ্রুপে আছে, প্রাণ গ্রুপ দেউলিয়া হয়ে পড়বে। ওয়ালটন গ্রুপ দেউলিয়া হয়ে পড়বে। এই যে ওয়ালটন, আপনি মানুষ বাঁচেন, আপনি ফ্রিজ, টিভি কিনবে কোত্থেকে, ফ্যান কিনবে কোত্থেকে? ওয়ালটন বড় করতে করতে নিজেদেরকে এখন এমন একটা জায়গাতে নিয়ে গেছে, এবং এটা দেউলিয়া হওয়া মানে পুরো দেশ দেউলিয়া হয়ে যাবে। আর আপনি আপনার মতো করে যুদ্ধ বিমান কিনে যাবেন, আপনার মতো করে আমেরিকার মানে যাকে বলা হয় যাত্রীবাহী বিমান কিনবেন, অন্যান্য জিনিস কিনবেন। আসলে এই বিষয়গুলো নিয়ে না ভাবতে হবে। সত্যিকার অর্থে মাঠের যে অবস্থা, সে অবস্থা যারা না বুঝেন, হৃদয় দিয়ে, এখানে একটা আছে পলিটিক্যাল ইকোনমি, আর একটা আছে থিওরিটিক্যাল ইকোনমি।
আর একটা আছে গ্লোবাল ইকোনমি, আর একটা আছে বাস্তবিক ইকোনমি, মানে একদম বাস্তব যেটা চলছে। আর হলো আর একটা টেম্পোরারি ইকোনমি, একটা লোক গ্রাম থেকে আসছে, সে 2-3 জন রিক্সা চালাচ্ছে। ইকোনমিটাকে আপনি কীভাবে জিডিপিতে আনবেন? একটা ছেলে ইউনিভার্সিটিতে, সে টিউশনই পাচ্ছে না, রাস্তার পাশে সে ফেরি করছে, ফুডকার্ট চালাচ্ছে। এই ইকোনমিটাকে আপনি কীভাবে প্রমোট করবেন? এই যে টেম্পোরারি ইকোনমি, এটাও জিডিপির একটা বিরাট অংশ। এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা যারা করবে তারাই মানে নিজেদের ইকোনমির ঠিক নেই, সংসার ঠিক মতো চলে না, আমেরিকার টাকায় চলে, সরকারের দালালি করে, বড় বড় অর্থনীতির তারা বুদ্ধি দিচ্ছে।